নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও এখন ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেটি নেওয়া হয়েছে ভয় সমগ্র থেকে। লিখেছেন রাস্কিন বন্ড, আর এটাকে অনুবাদ করেছেন পার্থপ্রতিম দাস। তাহলে বন্ধুরা, গল্পটা পড়ছি। গল্পের নাম আজকে পরিত্যক্ত। আমাদের বাড়ির ঠিক পেছনেই ফলের বাগানটা। পেয়ারা, লিচু, পেঁপে গাছগুলো দু তিনটে লম্বা লম্বা আম গাছের সঙ্গে মিলেমিশে দাঁড়িয়ে আছে। পেয়ারা গাছগুলি খুব একটা উঁচু নয়। লিচু গাছগুলো বেশ বড় বড়, চারিদিকে ডালপালা মেলে বিস্তৃত ছায়া ঘন করে তুলেছে এই জায়গাটা। এর সঙ্গে গরমকালে উপরি পাওনা বড় বড় সুস্বাদু লিচু। বসন্তকালে আম গাছগুলো হয় দেখবার মতো। সম্পূর্ণ গাছ জুড়ে মুকুল প্রস্ফুটিত হয়ে থাকে। চতুর্দিকে ছড়িয়ে পড়ে মন মাতানো সৌরভ। তবে পাঁচিলের গায়ে যেখানে বৃদ্ধ আম গাছটি আছে সেখানে কেউ যায় না। এমনকি দুঃখী মালিও সে পথ মারানোর কথা স্বপ্নেও ভাবে না। দুঃখীকে জিজ্ঞাসা করাতে সাফাই দিল, ও গাছে নাকি ফল ধরে না, বুড়ো গাছ, তাই যাবার প্রয়োজন হয় না। তবে ওটা কেটে কেন ফেলছো না? ফেলবো যেদিন তোমার দিদার ইচ্ছে হবে। কেউ যায় না বলেই ওই কোণটাতে আগাছা বেড়ে উঠেছে। দুঃখীর নির্মম নিড়ানির আগা থেকে তার জব্বর বেঁচেছে তারা। বাগানের ওই কোণায় কেউ যায় না কেন বলতে পারো? এবার আমি জিজ্ঞাসা করলাম মিস কেলনারকে। ভদ্রমহিলা পঙ্গু, বয়স অনেক, সেই মেয়েবেলা থেকে এই দেহেরাতে রয়েছেন। কিন্তু তিনি এই বিষয়ে কথা বলতে আগ্রহী হলেন না। আঙ্কেল কেনের সামনে একথা উত্থাপন করলে তিনিও একথা সে কথা বলে এড়িয়ে গেলেন। তাই আমি একা একাই বাগানে ঘুরে বেড়াতাম, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, আর সুযোগ পেলেই ওই পরিত্যক্ত এবং নিষিদ্ধ কোণাটার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতাম। আর তখনই পেছন থেকে হাঁক পারত দুঃখী মালি। ওখানে যেও না বাবা, সতর্ক করে বলতো, ও জায়গাটা অভিশপ্ত। দিদাকেও জিজ্ঞাসা করেছি অনেকবার, আচ্ছা ওই বুড়ো আম গাছটার সামনে কেউ যায় না কেন গো? তিনি কেবল মাথা এপাশ আর ওপাশ নাড়িয়ে অন্যদিকে ঘুরিয়ে নিতেন। কিছু তো আছেই যেটা আমাকে কেউই জানাতে চায় না। অগত্যা তাদের উপেক্ষা আর অবহেলা করা ছাড়া উপায় থাকলো না। আর তাই পরন্ত বিকেলে যখন সবাই খাওয়া দাওয়া করে দিবানিদ্রায় আচ্ছন্ন, তখন আমি বেরিয়ে পড়লাম বাগানের শেষ প্রান্তে ওই রহস্যময় প্রাচীন আম গাছটার উদ্দেশ্যে। জায়গাটা বেশ ঠান্ডা, ছায়াচ্ছন্ন, ভালোই জমবে মনে হচ্ছে। কিন্তু গাছে কোনো পাখির চিহ্ন নেই, না আছে কোনো কাঠবেড়ালি। ব্যাপারটা বেশ গোলমেলে। যাই হোক, গাছের গুঁড়িতে পিঠ দিয়ে ঘাসের উপর বসে আধবোঝা চোখে তাকিয়ে রইলাম সামনের অস্তগামী সূর্যের আলোয় হলুদ হয়ে ওঠা বাড়ি আর বাগানের দিকে। এমন সময় দিন শেষের আলোয় আবছা হয়ে আসা দৃশ্যপটে হঠাৎ কাউকে যেন গাছটার দিকে আসতে দেখলাম। কিন্তু সে যে দুঃখী বা আমার চেনা কেউ নয় আমি নিশ্চিত। সেদিন বেশ গরমও পড়েছিল, কিন্তু আশ্চর্য ঘটনা, ওই গরমেও আমার যেন শীত শীত করতে লাগলো। তারপর এক মুহূর্তে আবিষ্কার করলাম আমি ঠকঠক করে কাঁপতে আরম্ভ করেছি, যেন হঠাৎ আমার ধুম জ্বর এসেছে।
কি ভাবতেই আমি মাথা তুলে আম গাছটার শাখা প্রশাখার দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম, আর তখনই চোখে পড়ল এক অদ্ভুত ঘটনা। সে সময় কোথাও কোনো বাতাসের চিহ্ন মাত্র নেই। আশপাশের গাছের ডালপালা পর্যন্ত কোনো নড়ছে না, কিন্তু এই গাছের ডালপালা যেন নড়তে শুরু করেছে, হালকা দুলছেও মনে হচ্ছে। কি হচ্ছে এগুলো? আমার মনে হলো এক্ষুনি এই অদ্ভুত ঠান্ডা লাগা থেকে মুক্তি পেতে হবে, কিন্তু ব্যাপারটা অত সহজ হবে না। তাই ঘাসের উপর হামাগুড়ি দিয়ে সরে গেলাম, যেখানে সূর্যের আলো এখনো অবশিষ্ট আছে। আশ্চর্য, কাঁপুনিটা তৎক্ষণাৎ উধাও হয়ে গেল, আর আমি পেছনের দিকে আর না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে এক ছুটে বারান্দায় উঠে তবে থামলাম। মিস কেলনারকে আমার এই অদ্ভুতুরে অভিজ্ঞতার সব কথা খুলে বললাম। তুমি ভয় পেয়েছো নাকি? তিনি জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, তা তো একটু পেয়েছি বই কি, আমি স্বীকার করতে বাধ্য হলাম। আর তুমি কি কিছু দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, গাছের কয়েকটা ডাল নড়ছিল। আমার খুব শীতও করছিল, কিন্তু কোনো বাতাস ছিল না। আর কিছু শুনেছ? হ্যাঁ, চাপা একটা আর্তনাদ। বুড়ো গাছ কি না, যখনই তার মনে পড়ে যে বয়স হয়েছে, তখনই সে কাতর আর্তনাদ করে ওঠে, যেমনটা আমি করে থাকি, এই আর কি। এরপরে বেশ কিছুদিন আর সেই আম গাছের দিকে যাইনি, আর এই বিষয়টা দিদা বা আঙ্কেল কেনের সামনে তুলিনি, কারণ এখন বুঝে গেছি পুরো ব্যাপারটাই তাদের কাছে একটা নিষিদ্ধ বিষয়। ছেলেবেলায় আমার নেশাই ছিল নির্জন জায়গাগুলোতে ঘুরে বেড়ানো, অনাদৃত বাগান, বিশেষ করে ফলের বাগান, পরিত্যক্ত বাড়ি, ছোট ছোট পতিত জমি, শহরের বাইরে মাঠ ঘাট, কিংবা বন জঙ্গলের একবারে প্রান্তে চলে যেতাম মাঝে মাঝেই। এরকমই একদিন বাংলোর পিছনে ঘুরতে ঘুরতে হঠাৎই পুটুস গাছের ঝোপটার মধ্যে লুকিয়ে থাকা একটা চ্যাপ্টা পাথরে হোঁচট খেয়ে পড়ে গোড়ালি মচকে ফেললাম। গোড়ালিটা ডলতে গিয়ে কিছু মুহূর্তের জন্য ঘাসের ওপরে বসে পড়লাম। যখন ব্যথাটা অনেকটা কমে এলো, মাটি থেকে বেরিয়ে থাকা পাথরটা ভালো করে দেখতে লাগলাম। আরে, এই যে একটা সমাধি পাথর! পুরো পাথরটাই আইভি নামক উজ্জ্বল সবুজ লতায় ঢাকা পড়ে আছে। তাই প্রথমে নজর এড়িয়ে গেছিল। আসলে বহু বছর এ পাশটায় কেউ আসে না কি না, পাথরটাকে ভালো করে দেখব বলে লতাগুলো টানতেই কতগুলি ছিঁড়ে আমার হাতে চলে এলো। সমাধির ওপর ঘাস আর শ্যাওলায় ঢাকা একটা আবছা লেখা দেখতে পাচ্ছি। যেটুকু পড়া যাচ্ছে তাতে বুঝলাম মাটির নিচে যে শুয়ে আছে তার নাম রোজ। আরও কিছুটা ছিল, কিন্তু প্রায় মুছেই গেছে। আমি আরও কিছুক্ষণ সেখানে বসে রইলাম। এই সদ্য আবিষ্কারকে কেন্দ্র করে আমার মাথায় একটা চিন্তা ঘুরছিল। কিছুটা দূর গেলেই যখন গোরস্থানে, তবে সেখানে না গিয়ে রোজ নামক মহিলাকে বাড়ির এই নির্জনতম প্রান্তে কেন গোড় করা হলো, কেনই বা তাকে বাড়ির বাকি সদস্যদের পাশে গোড় দেওয়া হলো না, এ কি একান্তই তার ইচ্ছের হয়েছে? কিন্তু কেন? আমার মনে হলো একমাত্র মিস কেলনারই এসব প্রশ্নের জবাব দিতে পারবেন। তাই তার কাছেই যাওয়াই আপাতত আমার উদ্দেশ্য। যখন তার কাছে গেলাম, দেখলাম তিনি একটি বাতাবি লেবুর গাছের নিচে আরাম কেদারায় গা এলিয়ে শুয়ে আছেন। এই আরাম কেদারাই থেকে নামা ওঠা করার ক্ষমতা তার নেই। কেবল আয়া বা রিকশাওয়ালা কয়েকটা ছেলে মাঝে মধ্যে তাকে সাবধানে তুলে বিছানা কিংবা বাথরুমে নিয়ে যায়।
আমি এই খোড়া মিস কেলনারকে জীবনেও ভুলতে পারবো না। দেখতাম শান্ত মনে এক গাদা জীর্ণ তাস নিয়ে বসে থাকতেন, কিন্তু যখনই তার খেলার 12টা বাজিয়ে নানা রকম প্রশ্ন নিয়ে হাজির হতাম, উনি মাথা ঠান্ডা রেখে সব প্রশ্নের উত্তর দিতেন। কোনো দিনও দেখিনি একটু বিরক্ত হয়েছেন। সে কত রকমের প্রশ্ন, আত্মীয় স্বজন প্রতিবেশী কিংবা তার জীবনের নিজের ইতিহাস। ছেলেবেলা থেকেই অতীত জিনিসটা আমায় ভাবিয়েছে। না না, আমি দেশ জাতির ইতিহাস নিয়ে চিন্তিত নয়, একেবারে। আমার ঝোঁক ব্যক্তিগত ইতিহাসের দিকে, মানুষের জীবনযাত্রা, তাদের সুখ দুঃখের গল্প, কিংবা যে সমস্ত ভয়ানক কাজ মানুষ মাঝে মাঝে করে থাকে, যার পিছনে আপাত দৃষ্টিতে কোনো যুক্তি বা বিচার বুদ্ধির লেশমাত্র থাকে না। মিস কেলনার, আমি জিজ্ঞাসা করলাম, বাড়ির পিছনে জঙ্গলে ওটা কার কবর গো? প্রশ্ন শুনে ভদ্রমহিলা তার প্যাশনের চশমার মধ্যে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে বললেন, ওরে ছেলে, আমি এটা জানবো ভাবছো কেন? আমাকে দেখে কি মনে হয় পাঁচিল ডিঙিয়ে পুরনো সমাধি দেখতে যাব? তোমার দিদার কাছেই তো জিজ্ঞাসা করতে পারো। দিদা আমাকে কিছু বলবে না, আর আঙ্কেল কেন কিছুই জানেন না, কিন্তু সব জানার ভান করে থাকেন। তা আমি বা কিভাবে জানবো? তুমি তো এখানে বহুদিন ধরে আছো, তাই তো? মাত্র তো 20 বছর। আমি এই বাড়ি আসার আগে ওসব ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল? উফ, বেশ নাছোড়বান্দা ছেলে তো। তোমার সব কিছু জানতে হবে? না জানার থেকে তো অন্তত ভালো। তুমি ঠিক বলছো, কোনো কোনো সময় কিছু জিনিস না জানাই বরং ভালো। কোনো কোনো সময়ে হয়তো, কিন্তু আমার জানতেই হবে এই রোজ কে ছিল। তোমার দাদুর প্রথমা স্ত্রী। ওহো, কি কাণ্ড! এটা তো আশা করিনি। আমি তো জানতামই না দাদুর আবার প্রথম বিয়েও ছিল। কিন্তু মেয়েটিকে এমন নিরালা জায়গায় কেন গোর দেওয়া হয়েছিল, যেখানে সামনেই একটা গোরস্থান? কারণ সে আত্মহত্যা করেছিল, আর তখনকার দিনে আত্মহত্যা করলে সে মৃতদেহ গোরস্থানে সমাধিস্থ করতে দেওয়া হতো না। এবার শান্তি তো? কিন্তু আরও আরও জানার জন্য আমার মনটা ছটফট করছে। প্রশ্ন করলাম, কিন্তু সে আত্মহত্যা করতেই বা গেল কেন? শোনো হে, আমি সত্যিই জানি না। আর কি আর হবে? কেন লোকে আত্মহত্যা করে? নিশ্চয়ই সে জীবনে অসুখী ছিল, হয়তো কোনো বিষয় নিয়ে নিদারুণ যন্ত্রণার মধ্যে দিয়েছিল। তুমি জীবনে কোনো দিন ক্লান্তি অনুভব করনি? এই যে তুমি হাঁটতে পারো না, আঙুলগুলো সবকটাই এমন বাঁকা বাঁকা। এরকম খারাপভাবে বলবে না একদম, তাহলে আমার রান্নাঘরে কোনো মিষ্টি পাবে না এরপর থেকে। লেখার জন্য কিংবা বাচ্চাদের পাঁজরের খোঁচা দেবার জন্য আমার আঙুলগুলো যথেষ্ট ভালো বলে আমার পাঁজরে এমন খোঁচা দিলেন যে আমি আক করে চেঁচিয়ে উঠলাম। তারপর আবার বললেন, আমার জীবন নিয়ে কোনো ক্লান্তি নেই, এখনো পর্যন্ত তো নেই, কিন্তু সব মানুষ তো সমান হয় না, নিশ্চয় জানো। আর তোমার দাদু কোনো দিন আমাদের বলতে চাননি যে আসলে কি হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক, তিনি আবার বিয়ে করেছিলেন, মানে তোমার দিদাকে। ইনি কি ওই প্রথমজনের কথা জানতেন? আমার সেটা মনে হয় না। এই ঘটনার অনেক পরে তার সঙ্গে তোমার দাদুর পরিচয়, কিন্তু এইসব বিষয় নিয়ে কোনোদিন তার আগ্রহ দেখিনি। আর রোজ কিভাবে আত্মহত্যা করেছিলেন সেটা আমার জানা নেই। অবশ্যই তুমি জানো মিস কেলনার, আমাকে ফাঁকি দিতে পারবে না, তুমি সব জানো। আমি এখানে ছিলাম না, তোমায় বলেছি একবার, কিন্তু তুমি সব জানো, শুনেওছ। এবং আমি জানি তুমি কিভাবে নিজেকে শেষ করেছিলেন। তিনি ওই আম গাছটিতে গলায় দড়ি দিয়েছিলেন। পাঁচিলের কোণে ওই আম গাছটা
যাকে সবাই এড়িয়ে চলে। তোমায় বলেইছি, আমি গাছটার তলায় একদিন গিয়েছিলাম। কি অসম্ভব ঠান্ডা সেখানে, কি নির্জন! আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি তো সবই জানো। হুম, মিস কেলনার আনমনে বললেন। হয়তো সে অনেকটা নিঃসঙ্গ হয়ে পড়েছিল বেচারা। মাথার ঠিক ছিল না শেষ দিকে, তেমনটাই তো শুনেছি। একা একাই ঘুরে বেড়াতো উদ্ভ্রান্তের মতো, বুনো ফুল ছিঁড়ত, আবার কোনো সময় গান করতো আপন মনে। হুটহাট হারিয়ে যেত বাড়ি থেকে, আবার ফিরেও আসতো। তার সময়ের কোনো ঠিক থাকতো না। এই পুরনো গানটা শোনো তো, লোনলি অ্যাজ দ্য ডেজার্ট ব্রিজ। দ্বারকাকের মতন অমন হেরে গলায় একটা পুরনো ব্যালাডের শেষ লাইনগুলি গুনগুনিয়ে আবার ফিরে এলেন প্রসঙ্গে। তোমার দাদু তাকে খুব ভালোবাসতেন। তিনি মোটেই মানুষ হিসাবে নিষ্ঠুর প্রকৃতি ছিলেন না। স্ত্রীর কার্যকলাপ এতটাই সহ্য করতেন যে প্রশংসা না করে পারা যায় না। কিন্তু কোনো কোনো সময় মেজাজ হারিয়ে প্রচণ্ড বকাবকি করতেন। দু একবার তো তাকে ঘরে তালাবন্ধ করে রেখেছিলেন। তাতে আবার হিতে বিপরীত হতো। রোজ ভয়ানক চেঁচামেচি শুরু করে দিত। এই তালাবন্ধ করে রাখাটাই হলো সব থেকে বড় ভুল। কাউকে কোনোদিন এভাবে আটকে রেখো না হে ছোড়া। কি যেন একটা তার ভেতরে ভর করত। হঠাৎ হঠাৎ আর সঙ্গে সঙ্গে হিংস্র হয়ে সে এমন কাণ্ড করে বসত। এত সব কথা কিভাবে জানলে গো তুমি? আমি মিস কেলনারকে জিজ্ঞাসা করলাম। তোমার দাদু আগে মাঝে মধ্যে আসতেন, তার নানা সমস্যা কথা বলতেন। আমি তখন অন্য আরেকটি বাড়িতে থাকতাম, এই সামনের রাস্তা দিয়ে একটু এগিয়ে। বেচারা রোজের সঙ্গে মানিয়ে চলতে খুব চেষ্টা করেছিলেন। এক সময় তো তাকে রাঁচির মানসিক হাসপাতালে পাঠানোর চিন্তাভাবনা করেছিলেন। তারপর একদিন কাকডাকা ভোরে আবিষ্কার করলেন স্ত্রী সেই আম গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। হতভাগ্য মেয়েটির দেহ থেকে তার প্রাণখানি উড়ে গেছে, ঠিক যেমন সে মাঝে মধ্যে নীল পাখি হয়ে ডানা মেলতে চাইতো সেরকম। তারপর থেকে আমি আর ওই আম গাছের ধারে কাছে যাইনি। আসলে জায়গাটিতে যেতে আমার বেশ ভয়ই করতো। মনে হতো যেন গাছটা কোনো একটা পাপ কাজে অংশ নিয়েছে। বেচারা নির্দোষ গাছ। বিকৃত মস্তিষ্ক মানুষজনের প্রবল আবেগের দায় তার ঘাড়ে চেপেছে আর কি। কিন্তু আমি এই উপেক্ষিত সমাধির সামনে যেতাম, আগাছা পরিষ্কার করতাম নিয়মিত, যাতে সমাধির খোদাই করা লেখাগুলি জল করে জেগে ওঠে। রোজ হেনরির প্রিয়তমা স্ত্রীর উদ্দেশ্যে, মানে এটা হলো আমার দাদুর পদবী তার পরের লেখা। আর মাঝে মধ্যে দুঃখীর চোখ পাখি দিয়ে বাগান থেকে লাল গোলাপ তুলে সেই সমাধির উপর রেখে দিয়ে আসতাম। এক বিকেলে দেখলাম দিদা তাসে ব্যস্ত, আঙ্কেল কেন হাঁটতে বেরিয়েছেন। আমি টুক করে পেছনের বারান্দায় লাগোয়া ভাড়ার ঘরে ঢুকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম সব কিছু। ডায়েরি, বিভিন্ন পত্রিকার পাতা উল্টিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে আরম্ভ করলাম। এমন সময় স্তূপাকৃতি বইয়ের পিছনে আবিষ্কার করলাম পুরনো দিনের একটা গ্রামাফোন, একতারা গ্রামাফোন রেকর্ড আর একটি সূচের বাক্স। সেগুলিকে খুব একটা গুরুত্ব না দিয়ে বাকি অংশে তল্লাশি চালাতে লাগলাম। কিন্তু এবার বেরোলো ফেলে আসা বছরের একগাদা গানের রেকর্ড। তার মাঝে মধ্যে রয়েছে রোম্যান্টিক ব্যালাড, 20-25 দশকের জনপ্রিয় সব গানের রেকর্ড। দিদাকে গান বাজনা শুনতে দেখেছি বলে মনে পড়ে না, আর দেখে মনে হচ্ছে গ্রামাফোনটি বহু বছর মনুষ্য স্পর্শ পায়নি। সেটিতে রেকর্ড লাগিয়ে চালিয়ে দিলাম। মুহূর্তের মধ্যে প্রথমবারের জন্য দীর্ঘক্ষণ ধরে অবহেলিত ঘরটা অপূর্ব সঙ্গীত মূর্ছনায় ভরে উঠল। সঙ্গীতটি হলো, শুধু একটি গোলাপ তোমায় দেবার ছিল, শুধু একটি গান, সে তো মিলিয়ে যাবে, হাসি তো থেকেই যাবে স্মৃতির সরণি বেয়ে। রেকর্ডের মিষ্টি প্রেমের গান বেজে উঠতেই সারা ঘরে একটা আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করলাম।
সুরের তালে তালে আমার চারপাশটা হঠাৎ অন্ধকার হয়ে এলো। অন্ধকার গাঢ় হতেই দেখলাম ঘরটা গোলাপি আভায় ভরে উঠেছে, আর সেই দীপ্তিতে এক মহিলার অবয়ব ফুটে উঠল। সাদা শাড়ি পরিহিত সেই মূর্তির ঠোঁটে হাসি লেগে আছে। আড়ষ্ট হয়ে দেখলাম সে হাঁটছে না, বরং বাতাসে ভেসে আমার দিকে এগিয়ে আসছে। এমন সময় গান শেষ হলে দেখি ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেছে। আমি গ্রামাফোনটা সযত্নে রেখে দিলাম। না, আমি ভয় পাচ্ছি না। আমার মধ্যে কেমন অস্বস্তি হচ্ছে। মনের মধ্যে একটা বিশ্রী অনুভূতি হতে লাগলো। আমি অতীতের স্মৃতির ভার আর বইতে পারছি না। কিন্তু সেদিন রাতে আবার স্বপ্নে দেখলাম সেই সুন্দরী নারী মূর্তিকে। সে ছায়ামূর্তি নাচতে নাচতে এগিয়ে আসছে বাগানের দিকে। কোনো সময় একা, আবার কোনো সময় আরও বেশ কজন অশরীরী নাচিয়ে তার সঙ্গে সঙ্গে চলেছে। রহস্যময়ী যেন আমাকে ডাকছে, তাদের সঙ্গে যোগ দিতে আহ্বান জানাচ্ছে। কিন্তু আমি বারান্দায় সিঁড়িতে ঠাই দাঁড়িয়ে তাকিয়ে দেখছি সেই অভাবনীয় দৃশ্যের দিকে। ওরা চলে যাচ্ছে দূরে, আরও দূরে, আরও দূরে। দেখতে দেখতে বাতাসে মিলিয়ে গেল ছায়াময় নৃত্যশিল্পীর দল। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আশ্চর্য এক ঘটনা প্রত্যক্ষ করলাম। চোখ মেলে পাশ ফিরতেই দেখলাম শিশির মাখা একটা টকটকে লাল গোলাপ উকি দিচ্ছে আমার বালিশের ঠিক পাশে। কেমন লাগলো বন্ধুরা আমার এই গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর পারলে সবার কাছে শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা? তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে কিন্তু।